ঋতু পরিবর্তনের সাথে সাথেই বন্ধুরা নতুন নতুন শাকসবজিও কিন্তু চলে আসে, যেগুলো সেই সময় খাওয়া আমাদের শরীরের জন্য খুব দরকারি হয়। আজকে নিয়ে আসলাম বন্ধুরা সর্ষের শাকের একটা দারুণ রেসিপি। এবার খাওয়া তো দরকারি, কিন্তু সবাই শাকসবজি খেতে চায় না। সে বাচ্চা হোক, আবার অনেক সময় বড়দের মধ্যেও কিন্তু শাকপাতা খাওয়াতে বিভিন্ন রকমের অনীহা দেখা দেয়। তাই আজকে নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি। এতে করে সর্ষের শাক যার ভালো লাগে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। প্রথমেই দেখুন শাকগুলোকে আমি বেছে নিচ্ছি এভাবে, ডাঁটার থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। যেগুলো কচি ডাঁটা রয়েছে সেগুলো থাকুক, কিন্তু খুব মোটা হলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। আর ধুয়ে শাকটা পরিষ্কারও করে নিলাম, তার সাথে এটাকে কেটেও নিলাম। এবার সর্ষের তেল গরম হতে দিলাম। সমস্ত রান্নাটা সর্ষের তেলেই করব, তাই সবার প্রথমে শাক রান্নার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভালো মতন গরম হবে, তার জন্য কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সর্ষের শাকের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা না থাকলে কিন্তু স্বাদের মজাটাই ঠিক মতন আসে না। এবার যেটা করব, আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। বলে রাখি বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ছোট করে কাটা, এতটাই ছোট করে কাটা যেন শাকের সাথে এটা বেশ অনেকটাই নরম হয়ে যায়, সেই মতোই কিন্তু কাটতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আগেই দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে কিন্তু 2 মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা সিদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা কেমনভাবে কাটবেন দেখে নিন। আমি এখানে বেগুনটাও কিন্তু আলুর মতোই একদমই সরু সরু করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধ হতে আলু আর বেগুনটা বেশি সময় না লাগে। শাক কিন্তু খুব বেশিক্ষণ ধরে আগুনে রান্না করাটা ভালো নয়, এতে করে শাকের মধ্যে থাকা খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। সেজন্য এগুলো তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেজন্যই ছোট করে কাটা। এবার খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, ওই আর কি 1/2 টিস্পুনেরও কম। আর নুনটা আবার দিয়ে দিলাম, যেহেতু এখানটা আমি বেগুনটা দিয়েছিলাম। বলে রাখি বন্ধুরা, প্রথমেই কিন্তু লবণটা খুব কম দেবেন, বুঝে দেবেন। কেন কি এই রান্নাতে লবণটা মোটামুটি 2-3 বার পড়তেই থাকবে। এবার এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। আলুটা আর বেগুনটা বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে গেল। তখন কিন্তু এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। এই শাকটা খুব বেশি একটা কুচি কুচি করে কাটতে হয় না, দরকারই পড়ে না। কেন কি নরম হলে পরে এই সর্ষের শাকের ঘন্ট কিন্তু একটু বরং বড় বড় থাকলে পরে পাতাগুলো খেতে বেশি ভালো লাগে। তো পাতাগুলো দেওয়ার সাথে সাথে আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি। এই জন্যই বললাম, লবণটা কিন্তু অবশ্যই করে একটু বুঝে ব্যবহার করবেন, না হলে পরে খুব বেশি লবণ কটা হয়ে গেলে শাক খেতে কিন্তু ভালো লাগে না। একটা কাঁচা লঙ্কাও আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকটা কতটুকু হয়ে গেল। শাকের এটাই কিন্তু একটা মজার ব্যাপার, যখন রান্না করব শুরু তখন দেখে মনে হবে অনেকটা, তারপর যখন রান্না হতে থাকবে তখন কিন্তু শাক একদমই শুকিয়ে একটু হয়ে যায়। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি ইচ্ছে করে দিলাম, যে কোনো শাকের রান্নায় মটরশুঁটি খুব একটা যায় না, তবে সর্ষের শাকের মধ্যে যখন কিনা আলু আর বেগুন দিয়ে রান্না করব তখন কিন্তু মটরশুঁটিটা পড়লে পরে বেশ ভালোই লাগে। এবার খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এতে করে আলুতে যদিও একটু কচকচে ভাব থেকে যায় সেটাও কিন্তু চলে যাবে, আর মটরশুঁটিটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ফাইনালি এখানে জলটা দেওয়ার সাথে সাথে আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেল। যতক্ষণ না করে এই জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করতেই থাকবো। এখানে দেখুন আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর শাকের মধ্যেও একটা আঠালো ভাব কিন্তু চলেই এসছে। এই সর্ষের শাকটা এভাবে বানালে পরে ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, তাছাড়া বন্ধুরা রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। যে কোনো পরোটার সাথেও কিন্তু এরকমভাবে সর্ষের শাক বানালে দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটায় একটা লাইক কিন্তু চাই।